আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। টাইটেলে আমি যা দিয়েছি, বেগানি শাদি মে আবদাল্লাহ দিবানা, এটা একবার ভিডিওর মাঝখানেই বলেছিলাম, আজকে টাইটেলে দিলাম। এর অর্থ হয়তো আপনারা এখনই বুঝতে পারছেন না, পরে আমি ব্যাখ্যা করব যে কেন আমি এই টাইটেলটা দিলাম। এখন বেগানি শাদি কাদের হচ্ছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সমস্ত সংগঠন, দেশ, যেমন চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, এর মধ্যে ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে যারা এই শাদির মধ্যে আছে, যাদের মধ্যে শাদি হচ্ছে। এক হচ্ছে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আর বাকি হচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি। সবটাই কিন্তু বাংলাদেশকে ঘিরে এবং শেখ হাসিনাকে ঘিরে। এখন আপনাদের মনে থাকতে পারে যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 10 মিনিটের একটা সাক্ষাৎ হয়েছিল। তার প্রথম দাবি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। তখন মোদিজি বলেছিলেন ওইটা বাদ দিয়ে আপনি বাকিটুকু বলুন। বাকিটুকু বলার আর কেউ ছিল না, 10 মিনিটের মধ্যে মিটিং খতম। উনি বেরিয়ে চলে গেলেন হাত টাত মিলিয়ে। তারপরে পিছনে লাগলেন খলিলুর রহমান, তিনি বারবার আবেদন নিবেদন করলেন। তারপর প্রথমে ডসিয়ার পাঠানো, তারপর হচ্ছে গিয়ে আপনার চিঠির পর চিঠি, কি না শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাই। ভারত বরাবরই বলে দিয়েছিল যে শেখ হাসিনাকে, মানে পক্ষান্তরে বলেছিল, সরাসরি বলেনি আমরা ভেবে দেখছি, আমরা খতিয়ে দেখছি। ভারত সরাসরি কখনো বলে না, এই সমস্ত বলে কিন্তু কাটিয়ে দিচ্ছিল। তখন এটা ছিল জনগণকে খুশি করার জন্য, ভেতরে কিন্তু দম নেই। আচ্ছা, শেখ হাসিনার কাফন দাফন হয়ে গিয়েছে, তার দিল্লিতে কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এই সমস্ত বলার পর যখন শেখ হাসিনা যখন বললেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব এবং কনফার্ম ডেট বললেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই ফিরব, তখন সব অন্তরাত্মা কেঁপে গেল। কেঁপে গিয়ে হলো আমাদের তো ভক্কিবাজি সব শেষ হয়ে গেল। এখন যাকে আমরা প্রত্যর্পণ চাইছি তিনি নিজেই প্রত্যাবর্তন করছেন, তাহলে এখন কি করা যায়? আমি বলেছিলাম না একবার, বহু আগে, আপনাদের স্মরণে থাকবে কি থাকবে না আমি জানি না, যে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তিনি এখানে বসে কি গুটি চালছেন, কি করছেন, সেগুলো তিনি সব জানেন। তিনি তো বসে নেই, তিনি নিজে বলেছেন আমি এতগুলো দেশ চালিয়েছি, এই এত বছর দেশ চালিয়েছি, এত দেশের সঙ্গে আমি আমার সুসম্পর্ক রেখে চলেছি। তো সে এখানে চলে এসছেন, তারপরে মোদিজির এরকম বিশ্ব ভ্রমণ এবং আমেরিকা নরম হয়ে যাওয়া অবস্থা। আমেরিকা চাইলে কিন্তু একেবারে পায়ে পড়ে যাবে, এরকম অবস্থা। একমাত্র সফট কর্নার হচ্ছে গিয়ে বাংলাদেশ। এখন যখন সারা বিশ্ব শেখ হাসিনার পক্ষে এবং ভারত যখন শেখ হাসিনার পক্ষে, তার ফিরে যাওয়ার পক্ষে, একটা কথা আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে একটা আলোচনা হয়েছে, এখানে তো সর্বদলীয় মিটিং ডাকার দরকার নেই, তার থাকার ব্যাপারে সর্বদলীয় মিটিং ডাকার ব্যাপার ছিল।
তার দেশ তিনি ফিরে যেতে চান, তাহলে আমাদের সর্বদল মিটিং করার তো কোনো দরকার নেই। এই যে রয়টার্স যে রিপোর্টটা বার করলো, রয়টার্স কিন্তু আমাদের প্রতিনিধিকেও ফোন করেছিলেন, বিদেশ দপ্তরের প্রতিনিধিকে। তারা বলেছে ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না, কোনো দপ্তর থেকেই কোনোভাবেই প্রতিক্রিয়া জানানো হবে না। ফলে রয়টার্স বুঝে গিয়েছে যে এখানে ধরে লাভ নেই। এবার তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধরলেন। রয়টার্সের 7 দিনের প্রচেষ্টা এই কপিটা নিয়ে, যে 7 দিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফিরলে পরে তাদের কি বক্তব্য, কিন্তু কেউ কোনো কথা বলেননি। কথা বলেননি একটাই কারণে, কারণ ভয় ত্রাস গ্রাস করছে আস্তে আস্তে। আর এই যে ডিসেম্বর বলছেন না উনি, ডিসেম্বরটা উনি মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে দেখবেন এই ডিসেম্বর করে সবাই যখন প্রস্তুত হবে, তার মধ্যে ঝপ করে একদিন ঢুকে পড়বেন। মিলিয়ে নেবেন আমার কথা। তো তখন এই বাহাদুররা যাবে কোথায়? আপনারা যদি ইউটিউব সার্চ করেন যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং, একবার সার্চ করে দেখুন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং বলে লিখুন। লিখলে যে গানটা আপনারা পাবেন, সেই গানটাতে পরিস্থিতি পুরো ব্যাখ্যা হয়ে গিয়েছে, যে কেন আমি এটা বললাম। এটা আপনারা খুঁজে বার করুন, না পারলে আমায় লিখবেন, তখন আমি আপনাদের বলে দেবো যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা আমি কেন বললাম। তো এখন শেখ হাসিনা তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন বিদেশের সমস্ত শক্তিগুলোর সঙ্গে। তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে এবং উনি আমার অনুরোধ মেনে একবার আমাকে টেলিফোন করতে বলেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমি আর সময় পাইনি যে তার টেলিফোনটা আমি করব, মানে তাকে টেলিফোন করে তার ফোনটা আমি রেকর্ড করব। কারণ আমি যখন করি তার টেলিফোন তখন ব্যস্ত থাকে, তারপর আমিও ভুলে যাই, সেটা করতে গিয়ে আর হয়নি। তো এই বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানারা যে এতক্ষণ নেচে বেড়ালো, ফলটা কি হলো? ফলটা হলো অশ্বডিম্ব। এখন আমি অনেকদিন আগে আবার একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এখন ফাটা বাঁশে আটকে গিয়েছে বিএনপি সরকার এবং তারেক রহমান, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। আরে সংসদে দাঁড়িয়ে যখন বলছে কাফন দাফন হয়ে গিয়েছে, তাহলে বলতেই পারে আমরা দেশে ফেরাবো না, বলতে তো পারে আমরা দেশে ফেরাবো না। আসলে তারা জানে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন না সেনাবাহিনী কাজ করতে পারবে, না পুলিশ, না এই চ্যাংড়াগুলোর দল। ও তো ক্রমশ মার খেয়ে এখন তো ভীতু হয়ে গেছে। সাধারণ মানুষ তারা যা পাগলের মতো ছুটবেন এয়ারপোর্টের দিকে, বা যদি খবর পান কোনো স্থলপথের দিক দিয়ে ঢুকছেন, তারপরে সেখানে দেখবেন তার বাড়ি ফিরতে ফিরতে 12 ঘন্টা লেগে যাবে। সেটা কিন্তু হতে যাচ্ছে, আপনারা মানুষ চক্ষে দেখতে পাবেন। এই যে দীর্ঘ 2 বছর ধরে আমি কথা বলে যাচ্ছি, অনেক আমাকে নেগেটিভ মন্তব্য শুনতে হয়েছে, আমি কিন্তু তাও থামিনি, কারণ আমি জানতাম সত্যিটা, যে এটাই একদিন হবে, ভারতবর্ষ এটাই করবে। এখন আমাদের এখানে 185 কিলোমিটার আর বাকি আছে বেড়া লাগাতে। সেটা সরকার বলছে, বিএসএফ বলছে যে এখন চূড়ান্ত পদ্ধতিতে কাজ চলছে, আর হয়তো বড়জোর 15 দিন থেকে 1 মাস লাগবে। আর যে সমস্ত অঞ্চলে আপনার
মানে হয়নি, বেড়া লাগানো হয়নি। যেমন বন, তারপর নদী, জলাশয়, ডোবা, এই সমস্ত অঞ্চলে বিশেষ ব্যবস্থা করা হবে, সেটা একটা ভিডিও বার্তা দিয়েছেন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে পুরোটা যখন ম্যানেজ হয়ে যাবে, তারপরে দেখবেন যে কোনো একদিন হঠাৎ করে 10 ঘন্টা 12 ঘন্টা আগে তিনি নেতাদের জানিয়ে দেবেন যে আমি ফিরছি। সেদিন দেখবেন দলে দলে মানুষ ঢাকার বুকে নেমে পড়েছে। এই সত্যটা এরা জানে বলে এরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য কোনো রকম কথাবার্তা বলছে না। এই যে 7 দিন ধরে ওরা লেগেছিল রয়টার্স একটা মন্তব্য পাওয়ার জন্য, কপি ধরে রেখে দিয়েছিল, কপি 2 তারিখে তৈরি হয়ে গেছিল, সেই কপিটা 7 দিন বাদে ছাড়া হলো, আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষে তারা লিখে দিয়েছে কেউ কোনো মন্তব্য করতে চায়নি। এতে কি বোঝা যাচ্ছে? তারেক রহমান এবং তার সরকার ভয়ে কাঁপছে। ইউনূস তো আর দেশে ফিরবে না, নিশ্চিত থাকুন দেশে ফিরবে না। আর ভারত সরকার একেবারে শেখ হাসিনার পেছনে পুরো শক্তভাবে দাঁড়িয়ে আছে, এবং একই সময়ে চীন এবং রাশিয়া দুটোই শেখ হাসিনার পক্ষে। কারণ আপনাদের মনে থাকতে পারে, যখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু চীন কিন্তু একটা কথা গ্লোবাল টাইমসে বলেছিল, যে কোনো দলকে নিশ্চিহ্ন করে, মানে নিষিদ্ধ করে রাজনৈতিক চলতে পারে না। আর নিজের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু বাকতাল্লা করার সময় কিন্তু বাকতাল্লা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি হাসিনার পক্ষে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে তা আমি তার বিরোধিতা করছি। ফলে চীন যে আপনাদের এসে সাহায্য করবে ভুলে যান, কারণ চীন চায় না ভারতকে ছড়াতে। রাশিয়া তার সঙ্গে আছে, সে খুব বুদ্ধিমান, অত্যন্ত চালাক, সে আড়ালে খেলে, সে কখনো সামনে আসবে না, এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে না। আর পাকিস্তান, তার তো অবস্থা খুবই খারাপ। একবার সার্চ করে দেখবেন, পাকিস্তান নিউজ সার্চ করলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তানের কি অবস্থা, সোশ্যাল মিডিয়াগুলো কি বলছে। গভর্নমেন্ট কি বলছে সেটা বড় কথা না, সোশ্যাল মিডিয়া কি বলছে আপনারা সবাই লক্ষ্য রাখুন। এবং আমার কথা যে অক্ষরে অক্ষরে মানে বলতে চলেছে, সেটা কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বিশ্ব মিডিয়াতে দেখছেন শেখ হাসিনা ক্লিয়ার করে বলেছেন তিনি দেশে ফিরছেন। কিভাবে ফিরছেন? নিজের দেশে ফিরবেন আইনগতভাবে তার মামলাগুলো মোকাবেলা করার জন্য, তার নেতাকর্মীদের উপরে যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চলছে তাদের প্রতিরোধ করার জন্য। কারণ আপনারা জানেন যে জুলাই মাসে 2024 সালে যে সন্ত্রাসী এবং জঙ্গি আন্দোলন শুরু হয়, সেই সন্ত্রাসী এবং জঙ্গি আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাণ রক্ষার জন্য। আমরা জানি বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এই প্রজন্মের বঙ্গবন্ধু প্রেমীরা, আওয়ামী লীগ প্রেমীরা শেখ হাসিনাকে রিকোয়েস্ট করেছেন যে এই মুহূর্তে আপনি জঙ্গিদের হাতে জীবন দেওয়া উচিত হবে না, আপনি আপনার জীবনটা বাঁচিয়ে রাখেন, আপনার জন্য নয়, এই সংগঠনের জন্য, বাংলার মেহনতি মানুষের জন্য, এবং বাংলাদেশ নামক এই দেশটিকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে একটি স্বাধীন দেশ হিসাবে বাঁচিয়ে রাখার জন্য। তিনি জনতার, বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কথা শুনেছিলেন এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তিনি যদি সেদিন ভারতে গিয়ে আশ্রয় না নিতেন, জঙ্গিদের হাতে তাকে জীবন দিতে হতো। বঙ্গবন্ধু অনেক বড় নেতা ছিলেন, একটা দেশ উপহার দিয়েছেন, জীবনের বেশিরভাগ সময় জেলখানায় থেকে এই জাতি দেশের জন্য কাজ করেছেন। সেই বঙ্গবন্ধুকে এই জঙ্গিরা, এই স্বাধীনতা বিরোধী শক্তি 1975
সালের 15ই আগস্ট হত্যা করেছিল। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শুভাকাঙ্ক্ষী, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্কে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন, আপনি এই দেশ, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষের জন্য আপনাকে আরো কিছুদিন সার্ভ করতে হবে। সুতরাং এইভাবে জঙ্গিদের হাতে জীবন দেওয়া ঠিক হবে না। তখন তিনি ভারতে গিয়েছেন। এখন দেখেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বাংলাদেশে একদলীয় একটি শাসন ব্যবস্থা। জামাত এবং বিএনপি, এটা কিন্তু দুইটা আলাদা দল না। কারণ জামাতের জন্ম হয়েছে বিএনপির ঘরে, অর্থাৎ বিএনপি আইন করে জামাতকে জন্ম দিয়েছে বাংলাদেশে 1972 সালের সংবিধানকে পরিবর্তন করে, এবং পরবর্তীতে গোলাম আজমকে এদেশে নিয়ে আসা এবং জামাতে ইসলামীকে সামাজিকভাবে প্রতিষ্ঠার কাজটি করেছেন এই বিএনপি। সুতরাং আপনারা সংসদের বাইরে যত রকমের হাক ডাক, যত রকমের বুলি শোনেন, এগুলো হচ্ছে লোক দেখানো নাটক। মূলত তারা একটাই, এই একটি দল বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে এবং এর বিনিময়ে তারা ক্ষমতায় এসছে। এর বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে জঙ্গি আক্রমণ করে পরাজিত করেছে। সুতরাং এই যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে এখন আইন নেই, বিচার নেই, শাসনও নেই, আছে শুধু সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের অন্ডকোষের মধ্যে ছাপা দিয়ে মানুষের কাছ থেকে তার সম্পদে লিখে নিচ্ছে। ঢাকা শহরে আপনি দেখবেন যে আপনাকে বলল হকার উচ্ছেদ করবে বলে বাড়িঘরগুলা ভেঙে দিল, এরপরে এখন এই পলিথিন দিয়ে ডাকনা দিয়ে দিয়ে এখানে হকার চলছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী মামলায়, হামলায়, নির্যাতনের শিকার। এমত অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আমার এই নেতা কর্মীকে, আমার এই অসাম্প্রদায়িক চেতনার মানুষকে, এই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে, এই বাংলার মেহনতি মানুষকে রক্ষা করতে হলে, বিদেশি প্রভুদের অবস্থান এই দেশে শক্তিশালী করতে না দিতে হলে যে শক্তি তৈরি করা দরকার, সেই শক্তিকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। আপনারা অনেকেরই ধারণা তার একটা মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তিনি কি ফিরবেন? বঙ্গবন্ধুর কিন্তু একাধিকবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু এই দেশেই ছিলেন। যখন বঙ্গবন্ধুকে একাধিকবার মৃত্যুদণ্ড দিয়েও পাকিস্তানিরা পারেনি, তখন স্বাধীনতা এসছে। পরবর্তীতে এই পাকিস্তানপন্থীদের, এই মৌলবাদী চক্রের হোতারাই এবং আমেরিকার সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। এখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি আসবেন। আপনাদের অনেকের মনে সংশয় থাকতে পারে, কিন্তু সংশয়টা থাকার কোনো কারণ নেই। কেন কারণ নেই আপনাকে বলি। 1971 সালে স্বাধীনতার পর মাত্র 3 বছর পরেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 74, 75, 4 বছর পরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ছিলেন জার্মানি, সেখান থেকে বহু দেশ ঘুরে ইন্ডিয়ায়। তিনি ইন্ডিয়ায় থাকা অবস্থায় বহুবার জিয়াউর রহমান সরকারের কাছে একটি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কেন পাসপোর্ট চেয়েছেন? উনি বলেছেন যে আমি অন্তত আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে চাই, আমি আমার বাবার ফেলে আসা বাড়িটি দেখতে যেতে চাই। কিন্তু উনার পাসপোর্ট নবায়ন করা হয় নাই, যার জন্য তিনি 1975 সাল থেকে 1981 সালের 17ই মে পর্যন্ত এক্সাইলে ছিলেন। এবং পরবর্তীতে যখনই উনাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, তখনই তিনি কিন্তু বাংলার মাটিতে পদার্পণ করেন একজন নেতা হিসেবে। ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে তিনি যখন দেশে ফিরেছেন, এবার তিনি দেশে না ফেরার কোনো কারণ আমি দেখি না। সেই সময় আওয়ামী লীগ সংগঠিত ছিল না, আওয়ামী লীগের হাতে কোনো মিডিয়া ছিল না, আওয়ামী লীগের কর্মীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেনি। আজকে কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি কর্মী শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্ব থেকে এই অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তারা কথা বলছে, তারা দিক নির্দেশনা দিচ্ছে, তারা মানুষের মনে আশা জাগাচ্ছে। সুতরাং এখন আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বাংলাদেশের সাথে কানেক্টেড। ভৌগোলিক সীমারেখায় আমরা দূরে অবস্থান করি, কিন্তু এই গ্লোবাল ভিলেজে আমরা একটা ভিলেজের বিভিন্ন পকেটে আছি, বিভিন্ন সীমারেখায় আছি, বিভিন্ন জায়গায় আছি, কিন্তু আমরা বাংলাদেশের সাথেই আছি। এখন দ্বিতীয়বারে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। কোথায়? লালদিঘির ময়দানে 8 জন লোক নিহত হলেন সেদিন, শহীদ হলেন সেদিন, নির্বিচারে গুলি চালিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ পাক চেয়েছিলেন এই অসহায়, নিরন্ন, নিরস্ত্র, এই গরিব মানুষের জীবনকে উন্নত করতে হলে তার মতো একজন মানুষের দরকার হবে আশ্রয়ন প্রকল্পের জন্য, শিক্ষার জন্য, সাংস্কৃতিক ধারাবাহিকতার জন্য। তিনি
বেঁচে এসেছিলেন সেদিন। তারপর গৃহবন্দী হয়েছেন একাধিকবার। আপনারা জানেন বিএনপি সরকার যখন ক্ষমতা ২০০৪ সালে ২১শে আগস্ট তারেক জিয়ার বাহিনী সেদিন কি নির্মম হত্যা চালিয়েছিল বঙ্গবন্ধু এভিনিউর এই ট্রাকের উপরে করা অস্থায়ী মঞ্চের উপরে। ২৯ জন লোক মারা গেল, প্রথমে ২২ জন, পরবর্তীতে আরো ৬০ জন, মোট ২৯ জন লোক স্পট ডেড বা হসপিটাল ডেড। সেখানে প্রধানমন্ত্রীর কান, চোখ, বিভিন্ন জায়গায় স্পিনটার ঢুকে গিয়েছে। আমাদের বড় বড় নেতারা লুটিয়ে পড়েছে। আইভি রহমান জাগায় নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সেখান থেকেও শেখ হাসিনাকে দমন করা যায়নি। শেখ হাসিনা আবার আপনাদের কাছে ফিরে এসছে এবং আপনাদের কাতারে দাঁড়িয়ে আপনাদের অধিকারের সংগ্রামে তিনি একাত্মতা প্রকাশ করে এই দেশকে ডিজিটালাইজ করেছেন, পদ্মার সেতু করেছেন, ঢাকার যানজট শেষ করার জন্য তিনি মেট্রো রেল করেছেন, চট্টগ্রামের কর্ণফুলী টানেল করেছেন, কক্সবাজারের সাথে কানেক্টিভিটি করার জন্য রেল লাইন স্থাপন করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করেছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং জ্বালানিতে, বিশেষ করে ইলেকট্রিসিটিতেও আমরা উদ্বৃত্ত করেছিলেন তিনি। এবং অসহায় মানুষকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ মানুষকে বাড়িঘর দিয়েছিলেন। এমনি করে তিনি আবারও রাজনীতির মাঠে এসে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ববাজারে তুলে ধরেছিলেন। এরপর ২০২৪ সালে আগস্ট মাসে তাকে হত্যার ষড়যন্ত্র করে যে জঙ্গি লীলা আমাদের বাংলাদেশে হয়েছে আমরা দেখেছি। এবারও তিনি প্রাণে বেঁচেছেন। এবারে বেঁচে থাকারও একটাই উদ্দেশ্য বলে আমরা বিশ্বাস করি, সেটা হলো এই বাংলাদেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে আবারও সত্যিকারের মানুষের দেশে পরিণত করা। আপনারা গত ৬ মাস, ১ বছর, ২ বছর ডক্টর ইউনূসের সময় থেকে আজকে পর্যন্ত যে ২টা বছর, এই ২টা বছরের দিকে একটু তাকায় দেখেন। বাংলাদেশে মব ছিল না, এই মবের রাষ্ট্র হয়েছে। আপনারা শুনেছেন মগের মুল্লুক, সেটাকে মবের মূল্যকে পরিণত করেছিল। সেই মবের মুল্লুক আবার মানুষের মূল্য করতে হলে মানুষ লাগবে, অমানুষ দিয়ে হবে না। বাংলার বুকে 10টা কষ্ট ধরা পড়েছে কাদের মাধ্যমে আমরা দেখেছি। সেই 10টা কষ্ট আর আসবে না। বাংলাদেশে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া এসেছিল কখন? বাংলাদেশ মরুভূমি হতে ছিল, তখন এই মরুভূমি অবস্থা থেকে বাংলাদেশে গঙ্গায় পানি প্রবাহিত কে করেছিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম চলে গিয়েছিল ভিন্ন হয়ে, বিচ্ছিন্ন হয়ে। পৃথিবীর মানুষ তো দূরের কথা, আমরাও যেতে পারতাম না। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই চুক্তিটি করে আমাদেরকে, আপনাদেরকে নিজেদের ভূমিতে বিচরণ করার সুযোগ দিয়েছে। স্বাধীন দেশকে আবার পুনরায় স্বাধীন করেছে বলতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা আমাদের আপনাদের জন্য স্বাধীনতা করে খুলে দিয়েছে। তারপরে আপনারা যদি দেখেন আমাদের যে সীমান্ত চুক্তি, এই সীমান্ত চুক্তি ভারতের সাথে করে তিনি এই 2 দেশের সীমান্ত সমস্যার সমাধান করেছে। আহারে, এই ছোট দেশ, এই দেশের ১,৩১,০০০ সমুদ্র সীমা বার্মার দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদেরকে রাজি করিয়ে আরবিট্রেশন করে সেই ১,৩১,০০০ ভূমি বাংলাদেশের ভূখণ্ডের সাথে এক করে দিয়েছে। এইটাই ওনার জন্য কাল হয়েছে। আর আমেরিকা সেই সব জায়গার দখল নেওয়ার জন্য এখন ঘুরপাক করছে। বাংলাদেশের রাজনীতির নামে কুলাঙ্গার যারা, তাদেরকে খুদকুড়া দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে কিনে নিচ্ছে। সেই রকম একটা অবস্থায় এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে আবার লাইনে নিয়ে আসা, আবার অর্থনীতির ধারায় নিয়ে আসা, আবার সাংস্কৃতিক ধারায় নিয়ে আসা, আবার শত শত বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য পুনরুত্থানের ধারায় নিয়ে আসা একমাত্র সম্ভব জননেত্রী শেখ হাসিনার পক্ষে। তাই তিনি যে আসবে বলছে, আপনারা এটাকে অবহেলা করেন না, এটাকে মনে করেন না যে কথার কথা। ইনি যা বলেন তা মিন করেন। উনি বলেছিলেন পদ্মা সেতু আমি করব, তিনি করেছেন। জনগণকে ওয়াদা দিয়েছিলেন ৫ লক্ষ ভূমিহীনকে আমি গড় দেব, তিনি দিয়েছেন। বলেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবেন, তিনি করেছেন। তিনি বলেছেন এই দেশে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করবেন, তিনি সেটা করেছেন। তিনি যে কথা দেন মানুষকে, সে ওয়াদা তিনি রেখেছেন, বহু নজির উনি জীবনে দেখিয়েছেন। সুতরাং আপনারা তৈরি হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে এসে নামবে, পদ্ম পরে নৌকো করে ফিরবে। সেখানে লক্ষ কোটি মানুষের যে স্লোগান মুখরিত হবে, সেখান থেকে শয়তান উড়াল দিয়ে চলে যাবে। সেখান থেকে স্বাধীনতা বিরোধীদের গায়ে আগুন লেগে যাবে। মৌলবাদী গোষ্ঠী সেখানে সেই মহাসমাবেশ দিকে প্রকম্পিত হবে। তাই আপনারা মনে করেন
আজকে যে অবস্থা বাংলাদেশের আছে সেই অবস্থা চলবে না। এ দেশ আমাদের, অসাম্প্রদায়িক চেতনার মানুষের, কবিদের, টিচারদের, লেখকদের, বুদ্ধিজীবীদের, কামারের, কুমারের, জেলের। এই দেশ চোর, ডাকাত, বাটপাতদের নয়। এই দেশ স্বাধীনতা বিরোধী নয়। এই দেশ ধর্মান্ধ মৌলবাদীদের নয়। এই কথাটাকেই প্রকাশ করার জন্য, স্টাবলিশ করার জন্য শেখ হাসিনা আবার আসছেন। শেখ হাসিনা আসছেন, আপনিও তৈরি হন। ঢাকার মাঠে আবার জয় বাংলা স্লোগান হবে। ঢাকা এয়ারপোর্টে আবার জয় বাংলা স্লোগান হবে, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বাজে কথা বলেন না। উনি যে কথা বলেন সেটা বিশ্বাস থেকে বলেন, এবং এই বিশ্বাসকে রক্ষা করার জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত থাকেন। আমরা যারা শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর কর্মী, আমরা সবাই এখন একটাই উদ্দেশ্য, এই দেশকে বেনিয়াদের হাত থেকে রক্ষা করতে হবে। এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে এনে এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের সন্তানদেরকে স্টপ করতে হবে। এই দেশকে অন্য দেশের বাফার স্টেট হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। এই দেশ শাসন করবে এই দেশের নাগরিক, বিদেশিরা নয়। সেটা প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা তৈরি হই। প্রধানমন্ত্রী আসছেন, শেখ হাসিনা আসছেন। আপনাদের জন্য শুভকামনা। কথা হবে অন্য কোনো